প্রতিষ্ঠানে যেভাবে সন্ত্রাসবাদের অভয়ারণ্য তৈরি হচ্ছে আমরা এটা নিন্দা করছি এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি সচেতন এবং দায়িত্বশীল সংগঠন হিসাবে আজ তারা প্রয়োজন মনে করেছে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবার জন্য আজকে আমাদের এই প্রচেষ্টাটুকু অত্যন্ত জরুরি আমরা মনে করছি, যার প্রেক্ষিতেই সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে নিরাপদ সহাবস্থান এবং সন্ত্রাসবাদের প্রতিবাদে আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। আজকের এই সংবাদ সম্মেলন সামগ্রিক বিষয়গুলো নিয়ে ছাত্র আন্দোলনের অবস্থান স্পষ্ট করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুনতাসির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিতি সবাইকে ক্যাম্পাসে সৃষ্ট সন্ত্রাসবাদের প্রতিবাদে ও সাম্প্রতিক ছাত্র রাজনীতি বিষয়ে আজ 23 এপ্রিল 2026 বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম সিটি কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সহিংসতা ও অস্থির ছাত্র রাজনীতি গভীর উদ্বেগের বিষয়। বিশেষ করে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ ও সহিংসতা রাজনৈতিক সংস্কৃতি, শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে আজ ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষাঙ্গন হওয়া উচিত জ্ঞান চর্চা, মত প্রকাশের স্বাধীনতা এবং পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ স্থান। কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির মোড়কে পেশিশক্তির প্রদর্শনী ও সহিংসতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টির ঘটনা দেখা যাচ্ছে, যা ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে এবং শিক্ষার স্বাভাবিক এবং সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। আমরা অতীতের অস্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না। প্রতিটি ক্যাম্পাসে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এজন্য সকল শিক্ষার্থীকে সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সহিংসতার কোনো স্থান নেই। আমরা দেশের প্রতিটি ক্যাম্পাসকে নিরাপদ, শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত হিসেবে দেখতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইতিবাচক ও গঠনমূলক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। একই সাথে আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, চলমান সৃষ্ট পেশিশক্তির প্রদর্শনী ও সন্ত্রাসী ছাত্র রাজনীতির মোড়কে যে সন্ত্রাসী রাজনীতি, এর মধ্যে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ক্যাম্পাসগুলোতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমরা উদাত্তভাবে আহ্বান জানাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ক্যাম্পাসে সৃষ্ট সন্ত্রাস ও সহিংসতায় প্রতিবাদে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করছি। আমরা দুটি কর্মসূচি আজকে আমাদের এই সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করছি। আগামীকাল 24 এপ্রিল 2026 রোজ শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম উত্তর গেট থেকে সন্ত্রাস বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং আমাদের দ্বিতীয় কর্মসূচি আগামী রবিবার 26 এপ্রিল 2026 সন্ত্রাস বিরোধী কর্মসূচির অংশ হিসাবে দেশব্যাপী ক্যাম্পাস সমূহে মানববন্ধন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে আমাদের এই লড়াই শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, এখানে যে বিষয়গুলো হলো, মানে গুপ্ত শব্দটা এখন বাংলাদেশে মানে সব থেকে বেশি আলোচিত শব্দ, এবং এই শব্দ কিন্তু এখন শুরু হয় নাই, বরং এই শব্দ শুরু হয়েছিল 5ই আগস্টের পরে, যখন ক্যাম্পাসগুলোতে আসলে ছাত্র রাজনীতি কেমন হবে তার আলোচনা যখন চলছিল, তখন একটা গ্রুপ অফ স্টুডেন্ট, তাদেরকে আমরা দেখেছি তারা সরাসরি ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির বিরোধিতা করেছে, যেখানে
একটি গণতান্ত্রিক দেশে অবশ্যই ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রী থাকা দরকার। আমরা বলেছিলাম ছাত্রছাত্রীদের গুণগত পরিবর্তন হবে, কিন্তু একটা গ্রুপ অফ স্টুডেন্ট তারা বারবার নানানভাবে বেশিং করে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু দিন শেষে সপ্তাহ করে মাস না পেরোতেই ওই ছাত্রদেরকে আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের মিছিলে, প্রোগ্রামে, এমনকি গুপ্ত অবস্থায় বিভিন্ন গ্রুপগুলোতে আমরা তাদেরকে দেখতে পেয়েছি। এর মধ্য দিয়ে মূলত এই গুপ্ততার প্রতি ছাত্রদের মধ্যে, মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি ভাব চলে এসেছে। কারণ কি? কারণ আপনি মতদশা লালন করতেই পারেন, কোনো ব্যাপার না, এটা আপনার অধিকার, আপনি যে কোনো মতদশা লালন করবেন, কিন্তু যখন সেটা গুপ্ত রাখবেন এবং সেই গুপ্ত রেখে নিজেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করে যখন আপনি অন্যকে ব্যাশিং করবেন, অন্যকে কটাক্ষ করে কথা বলবেন, নারীদেরকে হেয় করবেন, তখন কিন্তু মানুষ ন্যাচারালি এই গুপ্ততার প্রতি এক ধরনের বিরক্তি চলে আসে। আমরা মনে করছি, হ্যাঁ, আমাদের বন্ধুরা অনেকেই বলছেন যে বিগত সময়ে ছাত্রলীগের ভয়ে অনেকে গুপ্ত থাকতে বাধ্য হয়েছিলেন। ঠিক আছে, আমরা সেটা মানলাম, কিন্তু এখন তো ছাত্রলীগ নেই, এখন তো সংগঠন হিসাবে কেউ আপনাকে দায়ী করছে না, আপনার সংগঠনকে কেউ নিষিদ্ধও করছে না, তাহলে আপনি পুনরায় এখনো কেন গুপ্ততা বজায় রেখেছেন? এখানে হলো আমাদের কাছে মনে হয় সব থেকে বেশি মূল সমস্যাটা। সেজন্য ছাত্র সংগঠনগুলোর প্রতি আমাদের অনুরোধ থাকবে, সেটা হলো যে আপনারা এই গুপ্ত অবস্থান থেকে মুক্ত হয়ে আসেন। এখানে আপনারা দেখেছেন এইবারের সমস্যাটা কোথা থেকে শুরু হলো। আপনারা জানেন বিশ্বযুদ্ধগুলো কিভাবে হয়, একটা দেশ শুরু করে, পার্শ্ববর্তী দেশগুলো সেখানে যুক্ত হয়, শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধ। আমার মনে হয় এখন বাংলাদেশে একটা ক্যাম্পাস যুদ্ধ শুরু করার একটা পায়তারা চলছে। কিভাবে? চট্টগ্রামে কি হলো, একদল সে কোথাও লিখলো গুপ্ত, আর এক দল এসে সেটা বিরুদ্ধে মিছিল করতেছে। কেন ভাই আপনার মিছিল করা লাগবে কেন? গুপ্ত বললে আপনার গায়ে লাগে কেন? কেউ না হয় গুপ্ত বলছে, কিন্তু আপনি কি গুপ্ত? আপনার তো কমিটি প্রকাশ আছে, আপনাদেরকে আমরা চিনি, তা আপনি নিজের গায়ে নিচ্ছেন কেন? নিচ্ছেন তার মানে হলো গুপ্ত বলে যাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়, ওই অপরাধী হলেন আপনি। ফলে গুপ্ত বলার কারণে আপনার মনের মধ্যে মূলত কামড়াকামড়ি শুরু করে দিচ্ছে। সেজন্য আমরা বলি, আপনি চাতেন কেন? গুপ্ত বলছে, যে বলছে তারা বলতে দেন, আপনার কাজ আপনি করেন, আপনি তো গুপ্ত না। আর আপনি যদি গুপ্ত হন, তাহলে বলবো তাদের প্রতি যারা গুপ্ত বা যারা নিজেদেরকে গুপ্ত হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে, তাদেরকে বলবো আপনারা গুপ্ত থেকে মুক্ত হন। এই গুপ্ত রাজনীতি, ক্যাম্পাসের যে কমেন্ট যুদ্ধ আর ক্যাম্পাস যুদ্ধ, এইটা বাংলাদেশের ছাত্ররা আর কিন্তু আগামী দিনে দেখতে চায় না। এর পাশাপাশি দেখেন, একজন গুপ্ত বলছে, তার বিরুদ্ধে মিছিল দিছে, তো অন্য একটা সংগঠন মিছিল দিছে, এক্ষেত্রে আবার ছাত্রদল তাদেরকে হামলা করার কি দরকার ছিল? ঠিক আছে, গুপ্ত বলছে, একজনের গায়ে লাগছে, সে ধরলাম সে গুপ্তই, সেজন্য তার গায়ে কষ্ট লাগছে, মনে কষ্ট লাগছে, তাহলে তার বিরুদ্ধে সে মিছিল করছে, তাহলে মিছিল করলে মিছিলে আপনার হামলা করার কি দরকার? আপনারা দেখেছেন একজনের পা কেটে ফেলছে। এই যে পরিস্থিতি, মূলত ক্যাম্পাসে যুদ্ধ শুরু গেছে, একদল, আগে দেখতাম ছাত্রলীগের সাথে অন্য দল, এবার ছাত্রদলের সাথে আবার ছাত্র শিবির। এখানে বাংলাদেশে অনেকগুলো ছাত্র সংগঠন আছে, আপনাদের মতো এত নৃশংস ক্যাম্পাস দখল নিয়ে এত পায়তারা কিন্তু আমরা দেখি না। আপনারা জানেন, রমজানের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি একটা দখলের পায়তারা নিয়ে কিন্তু সাংবাদিক সমিতি পর্যন্ত হামলা হয়েছিল। এরকম ক্যাম্পাসের প্রত্যেকটা সমিতি, প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা হল এভাবে দখল করার চিন্তা থেকে আস্তে আস্তে কিন্তু এই ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এখানে অবস্থাটা এমন, আমরা বলেছিলাম যে একটা আইডিওলজি বেসড লড়াই হবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে, কার আইডিওলজি ভালো, কে সব থেকে ভালো কাজ করতে হবে, তাদের মধ্যে প্রতিযোগিতা হবে। কিন্তু এখন হয়ে গেছে এমন যে কার গায়ে শক্তি বেশি, তুমি একটা মিছিল দিচ্ছ, আমি দুইটা মিছিল দেবো, যার গায়ে শক্তি বেশি সে জিতে ক্যাম্পাসে ঠিক থাকবে। আমরা বলতেছি, বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের শিক্ষার্থীরা এই ধরনের যে মুখোমুখি লড়াই, পেশি শক্তির যে রাজনীতি, সেই রাজনীতি থেকে 5 তারিখের পরেই কিন্তু ধিক্কার জেনে তারা বাদ দিয়ে দিয়েছে। কেউ যদি নতুন করে এই ছাত্রদল হোক কিংবা ছাত্র শিবির অথবা অন্য কেউ যদি আবারও এই রাজনীতি পুনরায় ফিরিয়ে আনতে চায়, তাহলে কিন্তু এটা তাদের ছাত্ররা কিন্তু গ্রহণ করবে না। আমরা মনে করছি ছাত্রদলের যেই কর্মীদের স্পষ্ট, যাদের হাতে অস্ত্র দেখা গেছে, অথবা এই মারামারিতে যারা অংশগ্রহণ করেছে, ছাত্রদল হোক ছাত্র শিবির হোক, তাদের উচিত হবে তাদের ওই কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থা, আমাদের যে একজন সংবিধানজীবী আছেন, সেই সংবিধানজীবী তার আসলে উচিত শুধু সংবিধানগিরি না করে এর পাশাপাশি দেশের আইন শৃঙ্খলার প্রতি তার মনোযোগ রাখা। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার দায়িত্ব ছিল এই সব অবস্থায় পদক্ষেপ নেবে। এই যে 2 দিন হলো মারামারি হলো, প্রকাশ্য একজনের পা কেটে ফেলা হলো, একটা লোক কি গ্রেপ্তার হয়েছে? তাহলে কোথায় পুলিশ আর কোথায় কি? আপনার এই পুলিশ কি করে? আপনি সংসদে সবাইকে সংবিধান পড়ে বেড়াচ্ছেন, অথচ আপনার বিবেকের যে কাজ, যে আইন শৃঙ্খলা ঠিক রাখা, সেই আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছেন না। অন্য মানুষ দূরের কথা, আপনার নিজের সংগঠনের ছেলেরাই আইন শৃঙ্খলা কিন্তু এখানে লঙ্ঘন করছে। আপনার সেই পদক্ষেপ কোথায়? আমরা মনে করছি এখন কেন নিচ্ছে না, এটাও স্পষ্ট। কেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছে না? কেন ক্যাম্পাস যুদ্ধ শুরু করা হচ্ছে? এর কারণ আমরা মনে করি, আপনারা জানেন তেলের দাম কিন্তু বাড়ছে, দীর্ঘদিন পর্যন্ত পিআর করা হয়েছে, নিজস্ব মিডিয়া দিয়ে, নিজস্ব টাইম দিয়ে, হ্যাঁ তেলের দাম বাড়ানো হয় না, তেলের মজুদ 1 মাস 6 মাস 10 মাসের তেল কি তাহলে ওই মন্ত্রীর পকেটে না তার বাসার গুদামে? তেল কোথায়? তেল বের করে নিয়ে আসেন না কেন? আজকে দেখলেন তেলের দাম কিন্তু বাড়ানো হয়েছে। তেলের দাম যখন বাড়ানো হয়েছে, ছাত্র সংগঠনগুলোর কাজ কি ছিল? তারা তার বিরুদ্ধে কথা বলবে। যেখানে নাগরিকদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে এই তেলের দাম পোষাতে, সবকিছু দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবে। মূলত সরকার সেই জায়গা থেকে মানুষের নজর সরানোর জন্য এই গুপ্ত খেলা, ক্যাম্পাস যুদ্ধ মূলত সরকারি পক্ষ থেকে মূলত শুরু করে দেওয়া হয়েছে। সেজন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, যারা গুপ্ত তারা মুক্ত হন, যারা অপরাধী
তারা তাদের সংগঠনের নেতাকর্মীদের বিচার করেন এবং সরকারকে বলবো আপনি আপনার আইন শৃঙ্খলা ফিরিয়ে আনেন। এরা যদি না আনেন তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ, শিক্ষার্থীরা পুনরায় কিন্তু আপনাদেরকে বয়কট করতে বাধ্য হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আগামীকাল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা আমাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা ঘোষণা করেছি। এরপরে যদি এই দুটি ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির, তারা যদি ঠিক না হয়, তারা যদি ক্যাম্পাসে পুনরায় পেশির শক্তির রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আপামর শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। দেখেন, তেলের বিষয়টা, যে তেলের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো নিয়ে আমরা কিন্তু কথা বলছি, মিডিয়াতে আমরা বিবৃতি দিচ্ছি এবং আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। কিন্তু দেখেন, এই যে এগুলো করতে না পারে, ছাত্র নেতারা যারা অন্য কাজে ব্যস্ত থাকে, মারামারি কাটাকাটি অথবা তার রিলেটেড কাজে ব্যস্ত থাকে, সেজন্য কিন্তু আমাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেজন্য আমরা বলছি অবশ্যই তেলের দাম ব্যালেন্সে রাখতে হবে এবং যে সরকারের মন্ত্রী যে বলেছিলেন 3 মাস না 6 মাসের তেল তার কাছে মজুদ আছে, সেই তেল তার পেট থেকে হোক অথবা অন্য কোথাও থেকে হোক, অথবা যেখানে সে লুকিয়ে রেখেছে সেখান থেকে বের করে মানুষের সামনে নিয়ে আসুক। তেলের দাম একটু কমুক, মানুষ একটু বাঁচুক, দেশের শিক্ষার্থীরা, মানুষ তাদের স্বাভাবিক জীবন ফিরে পাবে। তেলের দাম বাড়লো। দেখেন, এগুলো তো মূলত একটা সিন্ডিকেট কেমন এগুলো আপনারা বুঝবেন। যে একদিক থেকে মালিকদের পক্ষ থেকে কি তেলের দাম বাড়ানো বলে মালিকটা বলতেছে তেলের দাম বাড়ছে, আমার ভাড়া বাড়াতে হবে। একবার ভাড়া বাড়ানো হলে দেখবেন এই ভাড়ার জীবনে কমে না। তেলের দাম হয়তো ঠিক আছে, যুদ্ধ শেষ হয়ে গেলে 2 দিন পরে কমবে, এই ভাড়া বাড়ানো হয়েছে মানে ভাড়া কোনো কমাবে না। এইসব ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা প্ল্যান সংকট তৈরি করে যদি 3 মাসের তেল থাকি, আপনি সেই তেল সামনে আনেন, 3 মাস তো আর যুদ্ধ চলবে না। এই যে আমেরিকার ইরানের যুদ্ধ, এই যুদ্ধ কোনোদিন 3 মাস চলবে না, এটা আপনার শিওর থাকেন। এতদিন যুদ্ধ চালানো নেওয়ার মতো ক্ষমতা আমেরিকা কিংবা ইরান কারণ নাই। তাহলে 3 মাসের তেল আপনার যদি মজুদ থাকে, সেই তেল আপনি বের করেন, 3 মাস পর তো 3 মাসের মধ্যে আমরা আবার তেল পাবোই। মূলত এই তেল থাকা সত্ত্বেও তেল এই মন্ত্রী কোথায় লুকিয়ে রাখছেন, সেই লুকিয়ে রাখার মাধ্যমে মূলত কৃত্রিম একটা তেল সংকট, এর মাধ্যমে তেলের দাম বৃদ্ধি, এর মাধ্যমে সরকারের যে অনুগত যে পরিবহন শ্রমিক আছে, পরিবহন মালিকরা যারা আছে, তাদের ভাড়া বৃদ্ধির মাধ্যমে তাদের লাভ করানোর জন্য সরকার মূলত একটা প্ল্যান পদ্ধতিতে এই সব কিছু মূলত করছে। সেজন্য আমরা বলবো অবশ্যই তেলের দাম কমাতে হবে, গাড়ি ভাড়া, বাস ভাড়া কমাতে হবে এবং শিক্ষার্থীরা, মানুষদের স্বাভাবিক জীবন তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমি খায়রুল আহসান মারজান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি। জি, এটা আবার একটু বলবেন প্লিজ। আত্মপরিচয়টা স্পষ্ট এখানে গুপ্ত বলতে তো একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ যার মধ্যে গুপ্ততার অভ্যাস আছে সে। এখন সে যদি ছাত্র দলের কেউ হয় যে ঠিক আছে সে গুপ্ত আছে, তারে বলবো আপনি মুক্ত হন। শিবিরের যদি হয় তাকে বলবো আপনি গুপ্ত, তাকে মুক্ত হন। এখন স্পেসিফিক গুপ্ত বলতে কারো নাম তো লেখা নাই। এখন অনেক সময় হয় যে ঠিক আছে, ধরেন যে বলে না পাগল বলে তো সবাই চেতে না, তো কে চেতে? তো গুপ্ত বলে তো সবাই আমরা চেতেছি না, বা যে চেতেছে বোঝা যায় তার মধ্যে গুপ্ততার অভ্যাস আছে। এবং তারপরে শুধু শিবির কেন, এখানে ছাত্র দলের কেউ যদি গুপ্ত থাকে তাদেরকেও বলবো আপনারা মুক্ত হন। এই গুপ্ত খেলা আসলে বাদ দেন, আমাদেরকে মাফ করেন, শান্তিতে বাঁচতে দেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।